অ্যাশার মিলার তখন আগস্ট ফার্স্টের কথা বলেছে। অগাস্ট ফার্স্ট সেলুনের ছোট ভাই। ইটস নট আ বিগ ডিল জেন। মিলাররা আমাদের এলাই, আমাদের বন্ধু, আমাদের বন্ড স্ট্রং হচ্ছে। জেড আর জেইনের কথার মাঝে আর্থার এসে বলল, জিন, আমরা বিয়ে করছি কবে? তোর আবার বিয়ের শখ কেন জাগলো? বিরক্ত হয় জেড। প্রতিক্রিয়ার হতাশাজনক হাসি দিল আর্থার, তৎক্ষণাৎ জবাব দিল। ওয়ানা সিং সামথিং? কি? প্রশ্ন করে যায়। আর্থার বাঁকা হেসে বলে, কাম উইথ মি, গেলেই দেখতে পাবি। তিনজনই দোতলার সিঁড়ির কাছে যেতে রান্নাঘরে উইলিয়াম আর ডিয়ানাকে দেখে ভেবা জায়গায় খেলো, কেন তাদের কখনই তারা এতটা ক্লোজ দেখেনি। জেন আর আর্থার একজন আরেকজনের দিকে চেয়ে চোখের ইশারে কিছু বল, অতঃপর দুজনই একসাথে শীষ বাজে হকচকে উঠল ডিয়ানা আর উইলিয়াম। জেন তো থতমত খেয়ে কাশি দিয়ে উঠে, লজ্জা পেয়ে ডিয়ানা উইলিয়ামের শার্টের কলার আরো শক্ত করে ধরে তার বুকে মুখ লুকালো। জেন আর আর্থারকে ধমক দিয়ে এক প্রকার টেনে নিয়ে যাওয়ার প্রয়াসই চালালো। উইলিয়াম তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো, মলিন হেসে ওদের নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। অন্যদিকে লুসিনা আর আর্জিয়ান ক্রিস্টিনার সাথে মিলে হলরুমের কোনার রাখা পিয়ানো খুলতে ব্যস্ত। অ্যাশারের কেনা এই পিয়ানোটাও লস অ্যাঞ্জেলেসে শিফট করা হবে। লুসিনা হঠাৎ থেমে গিয়ে বলল, ওরা আর ফিরবে না এখানে, তাই না আইরি? লুসিনার কথা অ্যাড্রিয়ান আর ক্রিস্টিনা দুজনেই থেমে যায়। অ্যাড্রিয়ান মুচকি হেসেই বলে, আমরা মাঝে মাঝে যাব, আই প্রমিস। অ্যাড্রিয়ানের কথা শেষ হতে ক্রিস্টিনা বলে উঠছে, আমাদের তো হসপিটাল আছে, তোমরা আমাদের হসপিটালে জয়েন করলেও তো পারো। ধন্যবাদ ক্রিস্টিনা, কিন্তু অ্যালাইট অনেক বড় হসপিটাল, এখানে কিভাবে জয়েন করব বলো? আমাদের চেয়ে অনেক বড় ডিগ্রিধারী ডাক্তার আছে এখানে। নিঃশ্বাসে কথাগুলো বলল অ্যাড্রিয়ান। তার কথা শুনে ক্রিস্টিনা বলল, তাও ডকুমেন্টস দিয়ে রেখো। আই উইল রেকমেন্ড টু ইউ ডিয়ানা। কিন্তু আমাদের পরিবার এখানে আছে, আর আমরা এখানে ভালোই আছি। ইতস্তত হয়ে বলে লোসেনা। তার কথার পরিপ্রেক্ষিতে অ্যাড্রিয়ান কিছু একটা ভেবে বলল, আচ্ছা, এই বিষয়ে পরে কথা হবে, কিন্তু অভি কোথায়? গাড়ি চেক করেছে, বের হওয়ার আগে সবগুলো গাড়ি ঠিক আছে কিনা দেখা লাগবে না? হ্যাঁ, তা ঠিক। সন্ধ্যার একটু পরপরই ম্যাডাম ফ্লোরা সকলকে ডিনার করতে ডাকতে লাগলেন। সকলে এসে ডাইনিং রুমে জড়ো হলেও অ্যাশার আর এলিজাকে আসতে না দেখে কিছুটা বিচলিত হন লুইস মিলার। রাগী কঞ্চে জিয়ানাকে বলে, তোমার গুণধর ভাই কোথায়? বাবা, আমি ডেকে আনছি। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ায় না অ্যারন, এক প্রকার দৌড়ে উপরে ঘরে চলে যায়। অ্যাশারের রুমের দরজায় কয়েকবার করাঘাত করার পরও যখন কোনোরূপ সারা শব্দ পেল না, তখন সে শঙ্কার মধ্যে পড়ে। ডিয়ানাকে টেক্সট করে বলল, অ্যাশ দরজা খুলছে না। আচ্ছা, আমি আসছি। বাথরুমের ইচ্ছে গরম পানিতে অর্ধ শরীর ডুবিয়ে রেখে মুভি দেখতে ব্যস্ত দুজন অনাবৃত দেহের অধিকারী। বাথটবের কোনায় রাখা আইপ্যাডে মুভি ছেড়ে দিয়ে শ্রান্ত দেহকে প্রশান্তির ছোঁয়া দিতেই ব্যস্ত দুজনের মাঝে। বাথটবটি হালকা ফ্যানায় ঢেকে রয়েছে, চারপাশে মোমবাতির মৃদু আলো আর সুগন্ধির ধোঁয়া। অ্যাশার আর এলিজা একসাথে বাথটবে বসে বাষ্পিত গরম জল তাদের শরীরকে পরিবেষ্টন করছে। আশেপাশে লাল মোমবাতির ঝকমকে আলো আর জানালা দিয়ে আসা নরম চাঁদের আলো তাদের চারিপাশকে মায়াময় করে তুলেছে। অ্যাশার তার হাত দিয়ে এলিজার কোমরের চারপাশে জড়িয়ে ধরে তার গালে নিজের উষ্ঠ ছুঁয়ে পড়ল, প্রিন্সেস, চলো রেডি হয়ে নেই, অনেক সময় ধরে পানিতে থাকলে ঠান্ডা লেগে যাবে। এন্ডিংটা দেখে নিই। এন্ডিং দেখতে গেলে তো আবার আরেক রাউন্ড হয়ে যাবে এলিজা। তুমি সব সময় এমন ঠাটপাট ঠোঁটকাটা কথা কেন বলো অ্যাশ? এলিজার কথা অ্যাশার হেসে ওঠে, নিজের গা থেকে হাত সরিয়ে ভেজা চুলের ফাঁকা আঙ্গুল চালিয়ে বলে, এটা তো শুধুই শুরু। ডিয়ানা এসে দরজায় কড়া নাড়তে চোখমুখে বিরক্তি ফুটিয়ে অ্যাশার দরজা খুলে সরাসরি প্রশ্ন করে বসল, কি সমস্যা? বাবা তোমাকে খুঁজছে। কেন? ডিনারের সময় হয়ে গেছে, আর আমাদেরও বের হতে হবে। আচ্ছা, আমি এলিজাকে নিয়ে আসছি। ডিয়ানা মাথা নাড়িয়ে অ্যারনকে নিয়ে চলে যায়। অ্যাশার দরজা আটকে দিয়ে পুনরায় ফিরে যায় এলিজার কাছে। পেছন থেকে এলিজার কোমর জড়িয়ে ধরে বলে, মিসেস মিলার,
আর ইউ রেডি ফর ইউর নিউ জার্নি? মুচকি এসে এলিজার গালে সন্তর্পণে চুমু খায় অ্যাশার। এলিজার হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে বলে, ডোন্ট ইউজ ইট। তুমি না এগুলো ব্যবহার করো না, তাহলে এখন কেন করছো? এলিজা, তুমি তো এমন ছিলে না, মানিয়ে নেওয়া তো তোমার স্বভাব না। এলিজা ঘুরে অ্যাশারের গালে হাত রেখে বলে, চলো। অ্যাশার এলিজার হাত ধরে নিচে নামতে লুইস গলা খাকারি দিয়ে বলল, ইদানিং ইরেসপন্সিবলের মতো আচরণ করতে শুরু করছো। সরি ড্যাড। চুপচাপ চেয়ার টেনে বসে পড়ে অ্যাশার। এলিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের ইশারায় বসতে বলল সে। এলিজা বসতে তার বাবা বলে, মিস্টার মিলার, সবাই যখন এখানে চলে এসেছে আমি কিছু বলতে যাচ্ছি। কেন নয় মিস্টার অ্যান্সার? আসলে আমাদের ব্যবসা বরাবর এলিজাই সামলেছে। পর্দার আড়ালে থাকলেও সব পদক্ষেপেই তার বিশেষ ভূমিকা রয়েছে। আমার মেয়ে যখন ফিরেছেই তাই ওকে ওর শেয়ার বুঝিয়ে দিতে যাচ্ছি। ছেলে মেয়েরাই আমাদের সব। আর বলতে গেলে রুটস অ্যান্টিক্সের সব শেয়ার হোল্ডার এখানে উপস্থিত আছে, তাই কথাটা তুললাম। আপনি তো আমার মুখের কথা কেড়ে নিলেন মিস্টার অ্যান্সার। আমি এটাই ভাবছি, আমার 4 ছেলে মেয়ে বড় হয়েছে, যথেষ্ট জ্ঞান হয়েছে, আমিও এটাই করব ভাবছি। তাহলে ফিরে গিয়ে ওদের ওয়েডিং ব্যাঙ্কুয়েটের আগে একটা পার্টি অর্গানাইজ করলে কেমন হয়? বেশ ভালোই হবে। ওদের বিয়েটা অ্যানাউন্সমেন্ট করা হবে আর আমাদের ভবিষ্যতের উত্তরসূরিদের মিডিয়ার সামনে আনা হয়ে যাবে। ঠিক আছে, আপাতত সবাই খেয়ে নাও, না হলে ফ্লাইট মিস হবে। হেসে বলল উইলিয়াম। রাত তখন প্রায় 1টা। ভ্যানকুভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল ভবনের ভেতরে আলো জ্বলছিল, কিন্তু সেই আলোতে যেন আরো বেশি শান্তি ছিল। বাইরে শীতের হাওয়া আর ভেতরে কাজ চলছে নিঃশব্দে। দুটি কালো এসইউভি এয়ারপোর্টের ড্রপ অফ জোনে এসে থামল। ব্রিয়ান দ্রুত গাড়ি থেকে বেরিয়ে টাস্ক খুলল। পেছনে উডি একের পর এক ব্যাগ টেনে বের করছিল। তাড়াতাড়ি করো উডি, আমাদের অনেক সময় নেই। ব্রিয়ান গম্ভীর গলায় বলল, শান্ত হও, প্লেন তো আর এখনই চলে যাবে না। উডি হেসে বলল, এই কথা স্যারকে বলো। ব্রিয়ান বিরক্তি নিয়ে জবাব দিল। অ্যাশার ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তার চেহারায় স্থিরতা, চোখে এমন কিছু যা তাকে বাকিদের থেকে আলাদা করে। পেছনে এলিজা নামার সময় তার শরীরে জড়িয়ে রাখা তার স্কার্ফটা একটু সরে গেল। অ্যাশার তাকে একবার দেখে কিছুক্ষণ চুপ করে রইল, অতঃপর পাশ ফিরে স্কার্ফটা ঠিক করে দিয়ে মৃদু কঞ্চে বলল, টেন্সড? না, সব ঠিক আছে। এলিজা সংক্ষেপে জবাব দিল। পেছনে গাড়ি থেকে নেমে অ্যাড্রিয়ান আর তার ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় চলে যাচ্ছে লুসি, চলো দ্রুত লাগেজ বের করতে হবে। তোমার দুটো লাগেজ কিভাবে হলো বলো তো? আরে অ্যালেতে এসেছি, এখানে তো আর নিত্য শপিং করব না। বেশ কিছুদিনের জন্য যেহেতু এসেছি, তাই যা যা দরকার সব এনেছি। আচ্ছা বুঝলাম, চলো হাত লাগাও, আমাকে হেল্প করো। তোমার কি সব সময় এত টাইট শিডিউলে চলতে হবে? রুসিনা তার পাশ থেকে বলল, ডাক্তারদের শিডিউল মেইনটেইন করতে হয়, বুঝেছো? অ্যাড্রিয়ান ঠান্ডা কণ্ঠে উত্তর দিল। চার্লটকে গাড়িতে বসে তার হ্যান্ডব্যাগ হাতে অ্যারন সন্ধিহান হয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তুমি কি বোর্ডিং পাস নিয়েছো? চার্লট তীক্ষ্ণ স্বরে বলল, তোমার কাছে দিয়েছিলাম তো, এখন বলো না যে আনোনি। অ্যারন মজা করে বলল, কিন্তু চার্লট আরো চটি গিয়ে বলল, অ্যারন তুমি না থাকলে আমি তো ধ্বংস হয়ে যেতাম গার্লি। মৃদু হেসে বলল। চার্লট তার দিকে কটমট চোখে তাকিয়ে বলল, আমাকে রাগানোটা তোমার সবচেয়ে পছন্দের কাজ, তাই না? অ্যারন হেসে বলল, তুমি রেগে গেলে আরো সুন্দর দেখায় তোমাকে। যাই হোক, আমার পাসপোর্ট আমার কাছেই, চিন্তা করো না। অন্যদিকে অনেকক্ষণ আগে জেড টেলরকে নিয়ে ভেতরের দিকে এসে একটা বেঞ্চে বসেছে। টেলর একটু ক্লান্ত। জেড তার পাশে দাঁড়িয়ে তার হাত শক্ত করে ধরে আছে। তুমি কি ঠিক আছো? জেড ফিসফিসি করে বলল, হ্যাঁ ঠিক আছে, শুধু একটু বিশ্রাম দরকার। বাচ্চাটা অনেক নড়াচড়া করে জেড, তোমার মতোই হবে হয়তো। তুমি শান্ত থাকো। মুচকি হেসে জেড নরম কঞ্চে বলল। রাতের আকাশে মিটিমিটি করে জ্বলা তারাগুলো যেন ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দরের আলোতে ম্লান হয়ে গেছে। সারা শহর যখন ঘুমিয়ে আছে, তখন বিমানবন্দরটা যেন জেগে থাকে এক অনন্য গতিতে।
রিচমন্ড শহরের প্রাণ কেন্দ্র থেকে দূরে হলেও এখানকার আলোকিত টার্মিনাল দেখে বোঝার উপায় নেই যে সময় এখন মধ্যরাত। বাইরে ঠান্ডা বাতাস আর হালকা কুয়াশার মাঝখানে গাড়ি থেকে নামতেই চোখে পড়ে এক বিশাল কাচে মোড়া ভবন। এক ঝলকে মনে হয় যেন কোনো আধুনিক জাহাজে ভেসে আছে রাতের আধারে। স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ভেতরের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে বাহিরে, যেখানে মানুষজন ব্যস্ত চেক ইন কাউন্টারে। টার্মিনাল বিল্ডিংয়ের সকলে ঢুকতে ধাতব কণ্ঠে ঘোষণায় শোনা যায় অ্যাশার নিজের টিকিট একবার চোখ বুলিয়ে নিয়ে বলে উঠছে, না সব ঠিক আছে। সকলে এসে জড়ো হলেও ব্রিয়ান সকলের কাছ থেকে পাসপোর্ট নিয়ে কাউন্টারের দিকে হাঁটা দেয়। লুসিনা, চার্লট আর এলিজার লাগেজ ছাড়া আর কারো লাগেজ না থাকায় ব্রিয়ান আর উডি তা হাতে নিয়ে হাঁটা দেয়। ভেতরে হাঁটতে হাঁটতে তাদের চোখে পড়ে বিশাল ছাদ থেকে ঝুলে থাকা শৈল্পিক ঝাড়বাতি, যা নীলাভ আলো ছড়িয়ে দেয় চারিপাশে। সিকিউরিটি চেকের লাইনে দাঁড়ানো মানুষগুলো ক্লান্ত হলেও চোখে উজ্জ্বল স্পষ্ট। কেউ কেউ হাতে বোর্ডিং পাস আর পাসপোর্ট শক্ত করে ধরে রেখেছে, যেন কোনো ভুল সময় নষ্ট না হয়, যেন কোনো ভুলে সময় নষ্ট না হয়। অন্যদিকে কফি শপের সামনে অপেক্ষারত যাত্রীরা এক কাপ গরম কফিতে তন্ত্র কাটানোর চেষ্টা করছে। দেয়ালের পাশে একটা বড় অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছগুলো ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। এক মুহূর্তের জন্য সবাই তাকিয়ে আছে সেখানে। সেই সময় মনে হয় এখানকার প্রতিটি জিনিস যেন ভ্রমণের আগে আপনার মনে প্রশান্তি আনার জন্যই রাখা হয়েছে। এদিকে বোর্ডিং গেটের পাশের লাউঞ্জে বসে কয়েকজন চুপচাপ নিজের ল্যাপটপে কাজ করছে। কিছু দূরে একটা পরিবার শিশুদের সামলাতে ব্যস্ত। ছোট মেয়ে একটা টেডি বেয়ার আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। গেট নম্বর আর সময় দেখে যাত্রীরা ধীরে ধীরে উঠে গিয়ে লাইনে দাঁড়ায়। প্রত্যেকের চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, উত্তেজনা, ক্লান্তি আর একটু শীতল ঘুমের আশঙ্কা, আকাঙ্ক্ষা। এখানে রাত কখনো থেমে থাকে না, প্রতিটি মুহূর্ত নতুন কোনো যাত্রার সূচনা করে। ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দর যেন রাতের আকাশের মতোই নিঃশব্দে আপন কাজ করে যায়, তবুও তার সৌন্দর্য আর ব্যস্ততা ছড়িয়ে দেয় প্রতিটি যাত্রীর মনে। অ্যাড্রিয়ান উডির কাছে থেকে পাসপোর্ট আর টিকিট নিয়ে বলল, তোমার ব্যাগ সামলাও, আমি বোর্ডিং পাস নিয়ে আসছি। মাথা ঝাঁকিয়ে সায় জানায় ব্রিয়ান। উডি পাসপোর্টগুলো অ্যাড্রিয়ানের হাতে দিয়ে ব্রিয়ানের পাশে দাঁড়ালো। অ্যাড্রিয়ান কাউন্টারের কর্মচারীকে পাসপোর্ট দেওয়ার সময় বলল, আমাদের গ্রুপে সবার বোর্ডিং পাস একসঙ্গে দিন। আপনারা সব মিলে কতজন? 19 জন। কর্মচারী জিজ্ঞেস করলো। অ্যাড্রিয়ান উত্তর দিল। এর মাঝে কিছু কথোপকথন একটু পরে কর্মচারী পার্সগুলো তুলে দিয়ে বলল, আপনার ফ্লাইট রাত 2টায়, গেট নাম্বার 12। অ্যাড্রিয়ান মুচকি হেসে পার্সগুলো নিয়ে এসে ব্রিয়ানের হাতে দিয়ে বলল, চেক ইন করে আসো, তারপর সিকিউরিটি চেকের জন্য লাইনে ধরতে হবে। লুসিনা মাঝখানে বলে উঠল, আমরা লাইন ধরি, ততক্ষণে চেক ইন হয়ে যাবে, লাগেজ তো বেশি না। লুসিনা মাঝখানে বলে উঠল। ব্রিয়ান আর উডি সহমত পোষণ করলো। অ্যাড্রিয়ান লুসিনার হাত ধরে সকলের সামনে এসে পড়ল, সিকিউরিটি চেকের জন্য লাইন ধরে ফেলাটাই ভালো হবে, লাগেজ অলরেডি চেকিং এ চলে গেছে। চেক ইন কাউন্টারে ব্রিয়ান ব্যাগগুলো তুলে দিচ্ছিল আর উডি পাসপোর্ট আর বোর্ডিং পার্স বের করে দেখাচ্ছিল। নিয়োজিত কর্মচারী বলল, আপনারা কয়জন? 19 জন। গ্রুপ ট্যুর? ইয়েস। ঠিক আছে, ফর্মালিটিস গুলো কমপ্লিট হলেই সিকিউরিটি চেকিং এর জন্য যেতে পারেন। সব ব্যাগ ঠিকঠাক ওজন হয়েছে তো? ব্রিয়ান জিজ্ঞেস করল। উডি হ্যাঁ সব ঠিক আছে। প্রত্যুত্তরে বলল। লাগেজ উঁচিয়ে ফেরার সময় কর্মচারীরা নির্দেশনা দিয়ে বলল, সিকিউরিটি চেকের জন্য লাইনে দাঁড়ান। সবাই সিকিউরিটি পেয়ে এগিয়ে গেল ইমিগ্রেশনের দিকে। এখানে পাসপোর্ট আর বোর্ডিং পার্স চেক করা হলো। ইমিগ্রেশন অফিসার হাসি মুখে জিজ্ঞেস করলেন। অ্যাশার উত্তর দিল, পরিবারের সবাই নিজেদের দেশে ফিরে যাচ্ছি। অফিসার প্রশ্নের উত্তর শুনে পাসপোর্ট সিল মেরে অতঃপর হাসি মুখে বলল। বোর্ডিং লাউঞ্জে বসে সকলে সময় কাটাতে লাগলো। একটা সময় পর আবারও যান্ত্রিক আওয়াজে ভেসে এলো ফ্লাইট AC-1 টু বোর্ডিং নাও। এলিজা দীর্ঘশ্বাস ফেলে বলল, গুড বাই ভ্যানকুভার, গুড বাই মাই আনবর্ন বেবি। আই এম রিয়েলি সরি বেবি, মাম্মা তোমাকে বাঁচাতে পারেনি। ডক্টর মেলোডি ক্লার্ক আছেন? আপনি? আমি ওর সাথে দেখা করতে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে? জি, ইভান লিয়ামের ওয়াইফ বললেই হবে।
পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট। ইয়েস। ওয়েট, আপনি সুপারস্টার ইভান নিয়ামের ওয়াইফ? ইয়া। ম্যাম প্লিজ হ্যাভ এ সিট। ম্যাম এখনও হসপিটাল থেকে আসেনি। কখন আসবেন? ম্যাম কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। আপনি কফি নেবেন নাকি বেভারেজ? কফি উইড বি বেটার। ওকে ম্যাম, স্যুট ইউর সেলফ। রেজাল বসার ঘরের সোফায় হেলান দিয়ে বসেছিল, গাঢ় এক চিন্তায় ডুবে। হঠাৎ আচমকা একটি শব্দে চমকে উঠে তাকালো সিঁড়ির দিকে। সেখানে দাঁড়িয়ে ছিল এক অল্প বয়সী মেয়ে, ফ্যাকাশে সাদা চামড়ার, এতটাই ফর্সা যে প্রথম দেখায় ভূত বলে ভুল হতে পারে, কিন্তু তার চেহারার মাঝে এক অদ্ভুত এক সৌন্দর্য ছিল। মেয়েটির গাল আর নাকে লালাপ আভা যেন তার মসৃণ ত্বকের সঙ্গে মিশে এক অতুলনীয় মাধুর্য তৈরি করেছে। চোখ দুটি ছিল অর্কিড ব্লু রঙের, যা যেন আলো ছড়িয়ে ঝলঝল করছিল। মেয়েটি হাতে থপথপে সাদা বিড়ালটা বুকে চেপে ধরে মিষ্টি গলায় বলল, মার্সো, তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো। এগুলো তোমাকে আর্থার শিখিয়েছে, তাই না? রেচাল যেতেই জিজ্ঞেস করলাম, তুমি কি ডক্টর মেলোইটের মেয়ে? জি। আপনি কে? ইভান লিয়ামকে চেনো? হ্যাঁ চিনি। আমি ওনার স্ত্রী। দ্বিতীয় স্ত্রী? উত্তর করে সরাসরি প্রশ্ন করলো মেয়েটা। রেচাল আলতো হেসে বলল, চোখ উল্টে কথাটা বলে মেয়েটা বিড়াল নিয়ে উপরের ঘরে চলে গেল। মেয়েটার কথায় ভাবা জায়গা গেল রেচাল। মেয়েটা কি করে জানলো সে ইভানের দ্বিতীয় স্ত্রী? তার ভাবনার মাঝে হাস্যজ্জ্বল গলায় কেউ পেছন থেকে বলল, কেউ মিসেস লিয়াম, আই এম রিয়েলি সরি, আপনাকে অপেক্ষা করা লাগলো। তেমন একটা অপেক্ষা করতে হয়নি মিস্টার ক্লার্ক, আমিও সবই এলাম। পেছনে ঘুরে মাথা নাড়িয়ে বলে রেচাল। মেলোডি হাত থেকে ব্যাগ রেখে রেজালের সাথে কৌশল বিনিময় করে সোফায় বসতে সার্ভেন্ট কফি নিয়ে আসে। মেলোডি তাকে যেতে বললে সে সৌজন্যমূলক হেসে চলে যায়। রেজাল কফি কাপ হাতে নিয়ে বলল, ডক্টর ইভানের অবস্থা কেমন? শারীরিকভাবে তো ভালোই আছে। হি ইজ গিফটেড অ্যাকচুয়ালি। এত বড় একটা অ্যাক্সিডেন্ট করার পরেও ওর বিশেষ কোনো ক্ষতি হয়নি। মেলোডির কথা রেচাল কিছুটা বিরক্তি নিয়ে বলো, তাহলে রিলিজ দিচ্ছেন না কেন ওকে? দেখুন মিসেস লিয়াম, আপনার হাজবেন্ড শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ। মানে? মিসেস লিয়াম, কাম ডাউন। আই ডিড নট মিন দ্যাট। আসলে উনি মাথায় প্রচণ্ড চাপ পেয়েছেন। এছাড়া অ্যাক্সিডেন্ট করার সময় প্রচুর ভয় পেয়েছিলেন। সো একজন ভালো নিউরোলজিস্ট দেখালে ভালো হয়, কিন্তু আপাতত ওনাকে সময় দিতে পারবেন এমন কাউকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? এলেতে ডক্টর নেই? লাইক সিরিয়াসলি? অ্যাম আই লুক লাইক অ্যান ইডিয়েট টু ইউ? আর জো? মিসেস লিয়াম প্লিজ রাগ হবেন না। আসলে এখানে পুলিশ কেস আছে। নিউরোলজিস্ট এই জন্যই নিজেদের জড়াতে চাচ্ছে না, কারণ ট্রিটমেন্ট শুরু হলেই পুলিশ জেরা করবে। আর ফলশ্রুতিতে যদি ইভানের কিছু হয়ে যায় তাহলে নেটিজেনরা ওই ডাক্তারকে ছাড়বে বলে আপনার মনে হয়? আপনার এতটা স্বার্থপর? আমি তো জানতাম ডক্টররা তাদের পেশাকে ধর্ম মনে করে। এখন ভয়ের জন্য ডক্টর থেকে সরে আসছেন। ফানি। আই এম সরি মিসেস লিয়াম। রাগান্বিত রেচাল রাগান্বিত হয়ে উঠে দাঁড়ালো। মেলোডি উঠে দাঁড়ালো। রেচাল হঠাৎই আচমকা জিজ্ঞেস করল, আপনার মেয়ের নাম কি? মেলোডি হতভম্ব হয়ে গেল রেচালের প্রশ্ন শুনে। তার মেয়ের সাথে ইভানের ট্রিটমেন্টের কি সম্পর্ক? মেলোডিকে চুপ থাকতে দেখে রেচাল আবারও জিজ্ঞেস করল, কি হলো? এডেন, এডেন ক্লার্ক। আই টক টু হার। ও অ্যান্টি সোশ্যাল মিসেস মিলার। সি ইউ উড অফেন্ড ইউ? সি অলরেডি ডিড। আই এম সরি। অবাক হয়ে বলল মেলোডি। রেচাল তার হ্যান্ডব্যাগ হাতে নিয়ে বলে উঠে, নেভার মাইন্ড, আপনি ইভানকে ডিসচার্জ করুন, আমি পুলিশের সাথে কথা বলবো। মেলোডির উত্তর অপেক্ষা না করে হনন করে বেরিয়ে যায় সে। হঠাৎ, হ্যালো বেবি। শাট আপ আর্থার, এসব বলে আমাকে ডাকবে না। ওয়াই মাই রাসবেরি? ইউ, তোমাকে বলে লাভ নেই। জানোই যখন বলো কেন স্ট্রবেরি। আর্থার, আমার
নাম কি বলো তো? কেন হাকেলবেরি? সেই মাই নেম আর্থার। ওয়াও মমি ভাইব, আই লাইক ইট মাই মালবেরি। বিকৃত মস্তিষ্কের মানুষ তুমি। হে এডেন, রাগ করো না, তুমি তো জানো আমি এমনই। তোমার সাথে আমি রিলেশনে কিভাবে গিয়েছি বলবে? আই মিন আমরা সম্পূর্ণ দুই মেরির মানুষ। সো ইউ রিগ্রেট ইট? করেই আর্থারের গলার স্বর মলিন শোনালো অ্যাজেন। কিছু বলার আগেই অপর পাশ থেকে ফোন কেটে দিল আর্থার। অ্যাজেন ফের ডায়াল করে দেখলো অপর পাশ থেকে যান্ত্রিক আওয়াজে বলছে, দ্য নাম্বার ইজ ডায়ালড ইজ নট রিচেবল অ্যাট দ্য মোমেন্ট। অ্যাজেন তার পরিহিত কার্গো প্যান্টের পকেটে ঢুকে রেখে মার্সোকে কোলে তুলে নিল। হন্তদন্ত হয়ে ড্রয়ার থেকে চাবি নিয়ে সিঁড়ির কাছে আসতে ম্যালোডি তাকে ডেকে বলল, এডেন। ইয়েস মম। কোথায় যাচ্ছ? আর্থারের সাথে দেখা করতে যাচ্ছি। ওরা চলে এসেছে? জি। আচ্ছা যাও, এসে আমার সাথে দেখা করো, কথা আছে। ঠিক আছে মম। অ্যাজেন বেরিয়ে যেতে দীর্ঘশ্বাস ফেলে ম্যালোডি। তার মাথায় নানা ধরনের চিন্তা মাথায় আসছে বিড়বিড় করে। সে বলে হচ্ছে, ওহ মাই এডেন, তুমি আমার একমাত্র মেয়ে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আই এম রিয়েলি হোপ তুমি বেশি বাড়াবাড়ি করনি। নিজের ঘরে গিয়ে দেখলো থিওডোর ক্লার্ক অর্থাৎ তার স্বামী একটা ফাইল হাতে বসে আছেন। মিষ্টি হেসে ম্যালোডি বলল, প্রফেসর। মেলোডি, কখন এলে? এই মাত্রই। তোমার সাথে কথা আছে থিও। বলো। এডেন অ্যান্টি সোশ্যাল কেন বলো তো? ইটস নট হার ফল্ট মেলোডি। আচ্ছা শোনো। বলো, আমি শুনছি তো। আর্থার ভালো ছেলে। হ্যাঁ জানি তো, কিন্তু কি হয়েছে? এডেনের বিয়ে দেওয়া দরকার। তুমি কি পাগল হয়ে গেছো মেলোডি? ওর বয়স কত? আরে মাত্র 22 বছরে পা দিয়েছে। আসলে ইভান লিয়ামের স্ত্রী বাড়িতে এসেছিল। উনি বললেন এডেন নাকি ওনাকে অপমান করেছে। থিও, ওরা অনেক পাওয়ারফুল। যদি আমার মেয়েটার। থামো, আমি বুঝেছি। আমি মিস্টার এস্তারের সাথে কথা বলবো, কেমন? আচ্ছা। স্বস্তি নিঃশ্বাস নিয়ে ম্যালোডি থিওকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সে। বেলা অনেক হয়েছে, তবে এখনো ঘুম ভাঙেনি এলিজার। অ্যাশার স্নান সেরে এসে এলিজার পাশে বসে কিছু সময় তার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। এলিজার পরনে ফ্রকের গলা কিছুটা নেমে গিয়ে তার বক্ষস্থলের খানিকটা দৃশ্যমান হয়েছে, আর সেই দিকেই দৃষ্টি আপ্লুত করে রেখেছে অ্যাশার। এলিজা চোখ মেলে তা অবলোকন করে মৃদু স্বরে বলল, পারভার্ট। ও উঠে গেছো? আগে বলো, এইভাবে তাকিয়েছিল কেন? শিকুচকে তাকা এলিজা ফলস্বরূপ আলতো হেসে কথা ঘুরানোর চেষ্টায় চালায় অ্যাশার। এলিজার পেটে হাত রেখে বলে, কিছু খাবে? না, শাওয়ার নিব। আচ্ছা, এখন তো কারণ দেখাতে পারবে। যাও যাও। ঠোঁট কাটা লোক একটা। বিড়বিড় করে বলে এলিজা, যার দরুন পুরোপুরি কথাটা না শুনেও আশা জিজ্ঞেস করে, অন্য কিছু বললে? না, আমি বাড়ি যাব। হ্যাঁ যাব তো। তুমি কোথায় যাবে? গালা নাইটের আগে নো ডেটিং আর সেটিং। আগে জানলে আমি তোমাকে নিয়ে ফিরতামই না। সরো এখন, আমি বাথরুমে যাচ্ছি। আমার ড্রেস দিয়ে যাও। ওকে মাই প্রিন্সেস। দিকে আস্থার ভিলার সদর দরজায় দাঁড়িয়ে বড় করে শ্বাস নেয় অ্যাজেন। ভেতরে ঢুকতে নিলে তার পথ আটকে দাঁড়ায় দুজন গার্ড। তাদের মধ্য থেকে রুসেলাস নামক গার্ডটি অতি বিনয় ভঙ্গিতে বলল, মিস, আপনি ভেতরে যেতে পারবেন না। কেন? কারণ স্যাররা সবাই মাত্রই বাড়ি ফিরেছে, আর এখন কারোর সাথে সাক্ষাৎ করবেন না। আমি আর্থার এস্তারের কাছে এসেছি। সরি ম্যাম। গার্ড কিছু বলার আগে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, তুমি এখানে? অ্যাডেন পিছনে ফিরে লোকটিকে দেখে দৌড়ে তার কাছেই গেল। গার্ডগুলো অ্যাডেনকে স্পর্শ করার আগে লোকটি হাত ইশারা করে তাদের মানা করতে তারা থেমে গেল। অ্যাডেন তাকে জড়িয়ে ধরে ছোট্ট করে গালে চুমু খেয়ে বলল, আর্থ, আই এম রিয়েলি সরি মাই ডার্লিং বয়ফ্রি। নাটক করছো কেন? তুমি তো এভাবে কথা বলো না। এক প্রকার ধাক্কা দিয়ে নিজে থেকে অ্যাডেনকে সরিয়ে দিল আর্থার। অ্যাডেন কিছুটা অপমানিত বোধ করলো। আর্থারের উদ্দেশ্যে বলল, আই এম সরি। আসলে আই ওয়ান্ট টু লেট ইউ নো দ্যাট ইডেন কার্কের জন্য তুমি যথেষ্ট, আর সে তোমাকে পেয়ে ভীষণ খুশি আছে।
তার কোনো রিগ্রেট নেই। ও তাই নাকি? এবারে বাঁকা হাসি আর্থার গার্ডদের দিকে চেয়ে বলল, তোমরা এখন যেতে পারো। আর হ্যাঁ, সি ক্যান এন্টার আওয়ার হাউস। গার্ড দুজন সম্মতি সূচক মাথা নাড়ে সেখান থেকে চলে গেল। আর্থার আজানের হাত ধরে ইয়ার্ডের এক কোনায় নিয়ে আসে। সেখানে ছাউনির নিচে পেতে রাখা চেয়ারে বসে আজনকে নিজের কোলে বসিয়ে বলে, 4 দিন। কি 4 দিন? 4 দিনে টোটাল 20টা কিস মিস করেছি। নাও মেক আপ ফর ইট। কথাটা শেষ করে সে অ্যাডেনের কোমর চেপে ধরে। অ্যাডেনও কিছুটা ঝুঁকলো। হঠাৎ করে আর্থার বলে উঠছে, মার্সো কোথায়? গাড়িতে। হতভম্ব হয়ে উত্তর করে অ্যাডেন। আর্থার তার ফোন বের করে কাউকে কল করে বলে, ড্রাকো একটু সাউথে আসো তো। কিছুক্ষণের মধ্যেই একজন লম্বা ফর্মাল পোশাকধারী লোক এসে অ্যাডেনের কাছ থেকে চাবি নিয়ে তার হাতে দিয়ে বলে, গাড়িটা বেসমেন্টে পার্ক করে রাখবে, আর ভেতরে একটা বিড়াল আছে, ওকে আমার রুমে দিয়ে আসবে। লোকটা মাথা নাড়িয়ে চলে যেতে আর্থার বলে, এখানে না, রুমে গিয়ে নেব। কথা শেষ হতে না হতে অ্যাডেনকে পাজা কোলে করে হাঁটা দেয় আর্থার। বাড়ির ভেতরে ঢুকে অবাক হয় অ্যাডেন। হা করে চারিপাশে দেখতে থাকে সে। বিড়বিড়িয়ে বলে, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? অ্যাডেনের কথা মুচকি হাসে আর্থার। চুপচাপ নিজের ঘরে গিয়ে বিছানায় ফেলে দেয় অ্যাডেনকে। নিজের শরীরের পাহাড় অ্যাডেনের উপর ছেড়ে দিয়ে তার দুই পাশে হাতের ভর দিয়ে শোয় সে। মুচকি হেসে বলে, প্রথমবার এলো তো, তাই প্রাসাদ লাগছে। হয়তো। ছোট্ট করে জবাব দেয় অ্যাডেন। আর্থার কিছুটা ঝুঁকে অ্যাডেনের কানে ফিসফিস করে বলে, জবাব One day you will become the queen of this palace. আলতো হাসে অ্যাডেন। অ্যাডেনের হাসির দিকে নিষ্পলক তাকিয়ে নিজ থেকেই তার উষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নেয় আর্থার। কিছুক্ষণের ব্যবধানে ক্ষান্ত হয় দুজনায়। অ্যাডেন ভারী ভারী শ্বাস ফেলতে ফেলতে বলে, আর্থার 20টার বেশি নিয়েছো। ইউ আর সাসপেন্ডেড ফর 2 days। ঈশ্বর হেসে উঠে বসল। আচমকা এসে প্রশ্ন করলো, অ্যাডেন, তোমার নতুন গানের অ্যালবামের রিলিজিং কনসার্ট হবে না? আমার প্রথম গান এটা। আপাতত মিউজিক প্ল্যাটফর্মগুলোতে সিরিজ হবে, তবে ইউটিউবে একটা লাইভ সেশন হবে। এটুকুই? আমি একদম প্রথম থেকেই শুরু করতে চাই। আস্তে আস্তে পরিচিতি বাড়লে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনাল করে রিলিজ করব ভাবছি। আমার ভাইয়ের হবু স্ত্রী ডিয়ানা মিলার তো আছেই। তুমি চাইলে আমি ওনার সাথে কথা বলবো। এখন দরকার নেই, আমার এই গানটা রিলিজ হোক, তারপর বাকিটা ভাববো। অ্যাজ ইউর উইশ ব্লুবেরি। তুমি আর তোমার বেরি, ছাড়ো আমাকে। আরে রাগ করছো কেন? তুমি জানো বেরি স্বাস্থ্যের জন্য উপকারী, আর এগুলো খেলে সব সময় সুস্থ থাকবে। তাহলে তুমি খাও আর সুস্থ থাকো, আমাকে কেন এসব নামে ডাকো? কথা শেষ করে আর্থারের দিকে থাকে সে মুচকি হাসছে। অ্যাডেন ততক্ষণে আর্থারের দুমুখ কথার মানে বুঝি গিয়ে থম মেরে বসে আছে। পিটার, ভালো আছিস? আছি ভালো, তুই কেমন আছিস? ভালো। তা পিটার, যে জন্য তোকে কল করেছি, তুই তো ইভান লিয়ামের সাথে 4টা মুভি সাইন করেছিস, তার মধ্যে একটা রিলিজ করেছিস, আর 2টোর শুটিং শেষ, আর এখন আরেকটা বাকি, যেটা আমার ফিয়ান্সে কোস্টার থাকবে ইভান। ডিয়ানা বলছিল ইভানের যে মুভিটার শ্যুট কয়েকদিন আগে শেষ হলো, সেটার ওপেনিং গানের জন্য তুই নাকি ফ্রেশার চাচ্ছিস। হ্যাঁ রে, আমি চাচ্ছি নতুন মুখ ইন্ট্রোডিউস করাতে। আমার চেনা একজন আছে, যদিও সে ফ্রেশার না, সাইড সিঙ্গার হিসেবে ব্যাকস্টেজে গান করেছে। তুই ওকে চিনিস? কি বলছিস? তাহলে দেখা করে দে উইলিয়াম, ওর অডিশন নিয়ে দেখি। নিতে পারবি, তবে শর্ত আছে। কি শর্ত? শুধু তুই আসবি, প্রাইভেট ডিনারে যাব, সেখানে তুইও ওর অডিশন নিবি। রাজি? ব্যাপারটা বেকআপ হয়ে যাচ্ছে না? তোর ইচ্ছা। এখন রাজি হলে ওর সাথে তোকে আজকে কালকের মধ্যে পরিচয় করে দেব। ঠিক আছে, আমাকে টাইম জানিয়ে দিস, আমি হাজির থাকবো। কথা শেষ হতে বাঁকা হাসি ফুটে উঠেছে উইলিয়ামের ছোটের কোণে। পেছন ফিরে বলে, কাজ হয়ে গেছে মিস্টার মিলার। হাসপাতালের ভিআইপি কেবিনে বসে আছে রেচাল। তার পাশে বেডে হালান দিয়ে বসে আছে ইভান। মাথা নিচের দিকে রেখে রেচালের উদ্দেশ্যে বলল সে, কেন মারতে চেয়েছো আমায়? আমি কেন তোমাকে মারতে চাইবো আজব? চোখে মুখে বিরক্তি ফুটে উঠে রেচালের। ইভান কিছুটা রেগে গিয়ে রেচালের কথা শেষ হতে বলে উঠছে, মিথ্যে বলো না তুমি। তুমি জানো আমি কথা ঘোরানো পছন্দ করি না। আমি সব জানি। তুমি অর্ডার দিয়েছিলে আমাকে শেষ করার জন্য, তাই না?
রেচালের চোখ দুটো ক্রমশ শুরু হয়ে যায়, গলার স্বর ভারী করে সে বলে, তোমার এত গার্ডস, তোমার মন মানসিকতা এতই নিচে যে তুমি আমাকে এভাবে অপবাদ দিচ্ছ। আমি তোমার জীবন কেড়ে নিতে চাইবো কেন? কারণটা কি জানতে পারি আমি? ইভানের ভেতর থেকে যেন ক্ষোভের আগুন ছাড়ায় সে হুঙ্কার ছেড়ে বলে, কারণ আমি সবটা জেনে গেছি। তোমার কাছে আমি বোঝা, আর তুমি সেই বোঝা ছেড়ে ফেলার জন্য এমনটা করেছ। বোঝা? ইভান লিয়াম তুমি এই কথা বলছো? দ্য গ্রেট ইভান লিয়াম এই কথা বলছে? হাউ সিলি। বাঁকা হেসে রেচাল কিছুক্ষণ নীরব থাকে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ঠান্ডা হাসি ফুটে ওঠে। চেয়ার ছেড়ে ইভানের সামনে এসে আলতো করে চুমু খায় তার অধরে। সরে এসে তার ছিল করে হেসে বলে, ইভান তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবো ইভান? তোমাকে মারার জন্য আবার অর্ডারও দিতে হবে? আমার হাতে এক মুহূর্ত লাগবে না। যদি সত্যি চাইতাম কফিতে বিষ মিশিয়ে মেরে ফেলতে পারতাম। হ্যাঁ, পুলিশ সন্দেহ করতো। এমন কিছু হলে বারান্দায় মদক হয়ে যখন পড়ে থাকো সেই সময় ধাক্কা মেরে ফেলে দিতাম। রাস্তায় তো অভাব নেই মিস্টার লিয়াম। মুখ শক্ত হয়ে যায়, চোখের কঠোরতা বজায় রেখে বলে, তাহলে কে ছিল? তুমি না তো কে? তুমি ছাড়া আমার পেছনে আর কে লাগবে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। ফ্রান্সে তোমার রং তামাশার খবর পাওয়া মাত্রই অ্যাক্সিডেন্ট করাটা খুব সাধারণ। কে জানি তোমার পেছনে পড়েছে। ভাব তো আর কম করনি। মনে রেখো ইভান লিয়াম, পাপ তার বাপকেও ছাড়ে না। রেচাল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে হিমশীতল এক দৃষ্টি। দরজার দিকে ফিরে বলে উঠে, যা বোঝার বুঝে নাও ইভান, কিন্তু আমি তোমার মতো লোকের অভিযোগ নিয়ে মাথা ঘামানোর সময় পাই না। যদি সত্যিটা জানতে চাও খুঁজে বের করো, কিন্তু ভুল জায়গায় আঙ্গুল তুলো না। সে দরজার দিকে পা বাড়ায়, কিন্তু থমকে দাঁড়ায়। শেষবারের মতো বলে, তোমার মতো মানুষের জন্য আমার জায়গা নেই ইভান। সত্যি ভালোবাসি না। তোমার মতো মানুষদের ভালোবাসা যায় না ইভান। তোমরা নিতান্ত স্বার্থপর। নিজের অবস্থান বোঝো। রেচাল দরজা ঠেলে বেরিয়ে যায়, আর ইভান নিজের ভেতরকার যন্ত্রণা আর সন্দেহের দহন নিয়ে বিছানায় নীরব হয়ে বসে থাকে। রেচাল বেরিয়ে যেতে রুমে পা ফেলে দুজন ব্যক্তি। ইভান চোখ তুলে তাকাতে দেখল দরজার সন্নিকটে অ্যাশ্বর দাঁড়িয়ে, হাতে তার সাদা ধপধপের টিউলিপ। ইভানের চোখে চোখ পড়তে অ্যাশ্বর বলল, বাহ বাহ, কি প্রোটোকল! ঢুকতেই দিচ্ছিল না কেবিনে। ভাগ্য ভালো তোর সেকেন্ড হ্যান্ড যাচ্ছিল। ও না বললে তো তোর চাঁদবালা মুখখানা দেখতেও পেতাম না আজ। যাই হোক, কেমন আছিস? তুই সেকেন্ড হ্যান্ড কাকে বলছিস? কিছুটা ক্রোধ নিয়ে তাকা ইভান। রাগে তার চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে। তার কথা প্রতি উত্তরে অ্যাশার হেসে ফুলগুলো স্পেয়ার টেবিলে রাখতে রাখতে বলল, কাকে আবার? মিস রেচেল রদ্রিগোকে। তোর সাহস অনেক বেশি আসার। আই লাইক ইট। ঠিক, তাহলে সাহসটা কমাতে হবে। তুই পছন্দ করে ফেলেছিস, এটা আর রাখা যাবে না। অ্যাশারের হেয়ালিপনায় বরাবরের মতো রাগান্বিত হলো ইভান। দাঁতে তো চেপে বলল, তাহলে এরিসাকেও ভুলে যা। শি ইজ মাইন। সি ওয়াজ ইয়োর্স, নট নাও। আই উইল ফাইন্ড হার এনিওয়েজ। ইভান, তুই কেন এরিসের পেছনে পড়েছিস? ওকে ওর মতো থাকতে দে না। আর তুই কেন আমাকে বাধা দিচ্ছিস ওকে খুঁজতে? কি এমন লুকাচ্ছিস ইভান? আমি কেন কিছু লুকাতে যাব? লুকানোর চেষ্টা তারাই করে যারা ভয় পায়। আর ইভান লিয়াম কখনোই কাউকে ভয় পায় না, এমনকি তোর মতো ছাড় পোকাকেও না। লজ্জা মানুষের ভূষণ, আর তোর সেটা নেই। আর এই জন্যই তুই একটা অমানুষ হিসেবে বেঁচে আছিস। তাচ্ছিল্য করে কথাগুলো বলে অ্যাশার। তার কথার প্রত্যুত্তর না করে ইভান বলল, রেচেলকে কিভাবে মারবো কিছু ভেবেছিস? ওয়েট 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 মিস্টার ইভান লিয়াম, তোর কোথাও ভুল হচ্ছে। রেচেলের নষ্টামি ধরিয়ে দিয়েছি বলে ভেবে নিস না তোর পাপের ভাগিদার হব আমি। অবশ্য তোরা দুইজন এক ধাঁচিরই, দুটোই ইউজড। ফিক করে হেসে ফেলে অ্যাশার। তবে সেই হাসিতে কোনো রূপ ঠাট্টা অবলোকন হয় না, বরং এক রাস্তা ছিল রেশ মেলে। ইভান আবারও রেগে গিয়ে বলে, পুলিশের কাছে খবর আছে বাবা নাকি বেঁচে আছে। তাহলে লাশটা কার? বাবা কোথায় আছে জানিস? আমাকে কেন জিজ্ঞাসা করছিস? আর তোর বাপ কোথায় আমি কিভাবে জানবো? দেখ ইভান, তোকে আমি শুধু প্রমাণ দিয়েছিলাম এলিজাকে নির্দোষ প্রমাণ করতে, এছাড়া আর কিছুই না। আর আমার সাথে বন্ধুত্ব দেখাতে আসিস না। আমার এখনো মনে হচ্ছে গলা চেপে তোকে মেরে ফেলি, কিন্তু নিজেকে সংযত করে রাখছি। আমাকে রাগাস না।
অ্যাশার উত্তরে ইভান হেসে ফেল, মাথা ঝাঁকিয়ে বলল, বন্ধু আর তুই ড্রিম অন। সেম হিয়ার, যে কারণে এসেছি সেটাই বলা হলো না। কি বলতে এসছিস? ফ্যাশন উইক শুরু হতে আর কিছুদিন বাকি, সব প্রিপারেশন শেষ। তুই কি জয়েন করবি নাকি হসপিটালেই পড়ে থাকবি? যাব। ইভান লিয়াম না গেলে সেটা ইভেন্ট মনে হবে নাকি? ইভানের কথায় বাঁকা হাসলো অ্যাশার, মুখ ঘুরিয়ে দরজার দিকে চেয়ে পড়ল। সি ইউ সুন। গাড়িতে বসে এলিজাকে সমানে বকছে উইলিয়াম। এলিজা মাথা নত করে কেবল শুনছে। সে জানে উইলিয়াম নিজের অমতে এই কাজ করতে বাধ্য হয়েছে। এলিজাকে চুপ করে থাকতে দেখে শান্ত হয়ে গেল উইলিয়াম। এতক্ষণ তর্ক করলো, হঠাৎ এলিজা চুপ হয়ে যাওয়ার ব্যাপারটা তার হজম হচ্ছে না। ব্যঙ্গ করে বলো, মিসেস মিলার কিছু বলুন। ভাইয়া তুমি এমন কেন করছো? বড় হয়ে গেছিস, মিলারদের কর্ত্রী হয়ে গেছিস, তাই আর কি। তাহলে প্রিয় জামাতা আমাকে নাম ধরেই ডাকুন। এলিজার কথায় না হেসে পারল না উইলিয়াম। গাড়ি থামিয়ে এলিজার খোলা চুলগুলো হাত রেখে এলোমেলো করে দিয়ে বলল, আগে গানের জন্য আমাদের থেকে পালিয়ে বেড়াতি, আর এখন আমাদেরকে দিয়েই গানের জগতে পা রাখতে যাচ্ছিস। নট ব্যাড এলিজাবেথ এস্থার। কি বললি? কুচকে তাকা এলিজা। উইলিয়াম মুচকে হেসে এলিজার মাথা টেনে নিজের কাছে এনে কপালে চুমু খেয়ে বলে, প্রিন্সেস, আমাদের ডল প্রিন্সেস। এলিজাও আলতো হাসে ভাইয়ের উত্তর শুনে। উইলিয়াম আবারও স্টিয়ারিংয়ের শক্ত হাতে ধরে সামনের দিকে তাকিয়ে বলে, অল দ্য বেস্ট মাই প্রিন্সেস। আমি জানি না বাবা জানতে পারলে কি করবে, তবে আমি আশা রাখি অ্যাশার তোর হাত কখনো ছাড়বে না। এলিজার হাস্যজ্জ্বল মুখখানা নিমিষে জড়ো হয়ে কালো মেঘ বিড়বিড় করে সে বলে, হি উইল নেভার বাট আই উইল। অভিজাত হোটেলের এক আলিশান করিডোরে প্রাইভেট রুমে বসে আছে এলিজা, উইলিয়াম আর পিটার। সাধারণ কুশলাদি বিনিময় করে উইলিয়াম চুপ করে বসে পিটার আর এলিজার মধ্যকার কথোপকথন অবলোকন করতে লাগল। আপনি কবে থেকে গান করেন? 4.5 বছর ধরে স্ট্রিমিং করতাম, কিন্তু গান ছোটবেলা থেকেই শিখেছি। নাইস। কোনো প্ল্যাটফর্মে স্ট্রিমিং করতেন? ডিএস্টার। বেশ ভালো প্ল্যাটফর্ম। আমি অবাক হচ্ছি যে আপনাকে আমি নোটিস করিনি। যাই হোক, আমরা প্রফেশনালি আলাপ করি, কি বলেন? শিওর স্যার। ওকে, সো আপনি কী ধরনের গান গাইতে পছন্দ করেন? আমি মূলত পপ এবং ক্লাসিক্যাল মিশ্রণে ভালো গাই। ঠিক আছে, মিউজিকে ভালো টেস্ট আছে আপনার, কিন্তু আপনি কি এই মুভির কাহিনী সম্পর্কে কিছু জানেন? জি, মিস জিয়ানা আমাকে বলেছেন আপনি ওনাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন হয়তো। জি, আসলে এই মুভির জন্য আমাদের একটি শক্তিশালী ও আবেগপ্রবণ গানের প্রয়োজন, বিশেষত সিনেমার শুরুতে। আপনি কি একদম নতুন গানের জন্য প্রস্তুত? মুভিটা কিন্তু কোনো লাভ স্টোরি না, ইটস এ ডিটেল স্টোরি। হ্যাঁ, আই এম রেডি। ভেরি ওয়েল। আমি আশা করি গানটির টোন মুভির থিমের সঙ্গে মিলে যাবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা নমুনা গান শোনাতে পারবেন? আমি প্রথমে আপনার ভয়েস ফ্রিকোয়েন্সি টেস্ট করতে চাচ্ছি। অবশ্যই। এলিজার গান শেষ হওয়ার পর পিটার কিছুটা চুপ করে রইল, অতঃপর এলিজার দিকে তাকিয়ে বলল, অদ্ভুত সুন্দর। আপনি কি মিস জাভেরের কাছে গান শিখেছেন? জি। আপনি কি করে জানলেন? আপনার টোন অফ ম্যাডামের মতো। তবে মিস এস্থার, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট আপনার ভয়েস কয়েকবার ড্রপ করেছে। আমার সং রাইটার এখন সামনে থাকলে ভীষণ রাগ করতো। আপনি তো জানেন যে আমি একজন মিউজিক প্রডিউসার, 17 বছর গানের সাধনা করেছি। জি, আমি জানি। গান ছাড়ার কারণ ছিল একটাই, ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার বাবা তৎকালীন বড় ডিরেক্টর ছিলেন, আর তার প্রতিফলনই আমি অনুসরণ করেছি। তাই বলে এই নয় যে আমি আপনার গানের মধ্যকার ভয়েস ফ্রিকোয়েন্সি ধরতে পারবো না। আপনার গানের মধ্যে এক ধরনের শক্তি আছে, কিন্তু তিরস্কারের কোনো ছাপ নেই। আমি আপনাকে বলেছি মুভির স্টোরি লাইনের সাথে মিলছে এমন গান গাইতে। আপনার চয়েস ফ্যান্টাস্টিক ছিল, তবে আপনার আরও বেটার অপশন ছিল। যাই হোক, আমি আপনাকে একটার কপি দেব, আপনি রিহার্সাল করে আমাকে গিয়ে শোনাতে পারবেন। জি, নিশ্চয়ই। আপনার ভয়েস টোনে তার ছিল জেদ, রাগ, অভিমান, অনুরাগ, অনুশোচনা, সকল কিছুর সংমিশ্রণ থাকতে হবে, যা আমাদের সিনেমার জন্য পুরোপুরি মানানসই। 2 ঘন্টা কেটে গেছে, এখনো আশানুরূপ ফলাফল পাচ্ছে না পিটার। উইলিয়াম কিছুটা নিচু স্বরে বলে উঠল, ও কি পারবে না? পারবে, হার ভয়েস ইজ গিফটেড, কিন্তু ও মানে নিতে পারছে না। তবে একটা কথা জেনে রাখো, কম্পোজ আমি তোর বোনকে করব। ওর ওপরে দীর্ঘদিনের মরিচা পড়ে গেছে, এখন বারবার আঘাত করে
পিওর মেটাল বের করে আনতে হবে। আমার কাছে যথেষ্ট সময় আছে ওকে তৈরি করার জন্য। পিটারের মন্তব্য এক চমৎকার হাসি ফুটে উঠে উইলিয়ামের মুখশ্রী দেয়। যতই অপছন্দের কাজ হোক না কেন নিজের বোনের নামে ভালো মন্তব্য শুনেই তার গর্ব হচ্ছে। এলিজা আবারও গাইল। এবারে পিটার মাঝপথে তাকে থামিয়ে দিয়ে বলল, ইমপ্রেসিভ এলিজা, আপনি বেশ ভালো গেয়েছেন এবারে। যদিও ভয়েস ক্লিয়ার হয়নি, তবে বারবার প্র্যাকটিস করতে থাকলে ঠিক হয়ে যাবে। আমার সং রাইটারকে আমি অলরেডি ইনফর্ম করেছি কালকে আমাদের আবারও মিটিং হবে, এখানেই হবে। আই হোপ কালকে আপনি আরও ভালো করতে পারবেন। তবে এবার আপনার কাছে জানতে চাইছি, আপনি কি এই ছবির জন্য গান গাইবেন? ধন্যবাদ, আমি অবশ্যই গাইতে চাই স্যার, ইটস মাই প্যাশন। দারুণ, তাহলে আগামীকালকে দেখা হচ্ছে। ধন্যবাদ আপনাকে এলিজা। পিটার এলিজার সাথে কথা শেষ করে উইলিয়ামের দিকে চেয়ে বললাম, তোর এত কনসার্ন থাকলে মিস ডিয়ানাকে সাথে পাঠিয়ে দিস, কিন্তু কাল তুই আসবি না, বুঝেছিস? বুঝেছি। তবে শোন, আমার একটা কথা ছিল। কি কথা আবার? এলিজার পরিচয় আর চেহারা ভুলেও যাতে রিভিল না হয়। ইয়োর সিক্রেট ইজ সেভ উইথ মিস্টার প্রো। এই জন্য তুই আমার বেস্ট ফ্রেন্ড পিটার। আসি তবে। হ্যাঁ, আমিও বের হব, একসাথেই বের হই। ততক্ষণে তোর বোনের সাথে পরিচয় হয়ে যাবে। এতক্ষণ কাজের সম্পর্ক ছিল, এখন পারিবারিক। যা বলেছিস। আরও প্রায় ঘন্টাখানেক আড্ডা দিয়ে বের হয় তারা। উইলিয়াম গাড়ি নিয়ে ফ্রন্টে এসে দাঁড়াতে বেরিয়ে আসে এলিজা, মুখে মাস্ক আর চোখে সানগ্লাস থাকায় তার চেহারা একদমই বোঝা মুশকিল। উইলিয়াম আলতো হেসে বলল, হ্যালো ফিউচার স্টার, গেট ইন দ্য কার। এলিজা সন্তর্পণে গাড়িতে উঠে বসে। উইলিয়াম বরাবরের মতন এলিজার চুলে হাত রেখে এলোমেলো করে দিয়ে বলে, হঠাৎ আমি জানি তুই পারবি, এখন বাড়ি ফিরে রেস্ট করবি, তারপর রিহার্সাল। ওকে ওকে। আচমকা বলে উঠছে, ভাইয়া। আমার মাথার চুল তোরা এলোমেলো করে দিস কেন? জেভ, জেইন আর আর্থ ও এমন করে কেন করিস? কারণ এটা আমাদের লাভ ল্যাঙ্গুয়েজ। আমরা 4 ভাই আমাদের প্রিন্সেসকে এইভাবে ট্রিট করি। ডোন্ট কোয়েশ্চেন ইট, ওকে? কিপ ডুইং ইট ভাইয়া। আই উইল প্রিন্সেস। অন্যদিকে বারংবার অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে ক্রিস্টিনার কাছে। অবশেষে বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো সে। সবসময়ের মতো এবারও ঝাঁঝালো গলায় প্রশ্ন করলো, ক্রিস্টিনা কি সমস্যা আপনার? কেন কল করছেন? ক্রিস্টি, আই রিয়েলি লাভ ইউ। আপনি কি আমার সাবলীল ভাষাটাও বোঝেন না? আমি অগাস্টকে ভালোবাসি। ডিড ইউ হেয়ার দ্যাট? ক্রিস্টি, তুমি এখনো ভালোবাসার কিছু বোঝো না। বুঝতে চাইও না। আপনি জানেন আমার ভাইকে? জানতে চাই না ক্রিস্টি, আমি শুধু তোমাকে জানতে চাই, বুঝতে চাই, দেখতে চাই। দেখুন, কথা শেষ হওয়ার আগে অপর পাশ থেকে বলে উঠল, তুমি আমার সাথে দেখা না করলে আমি সুইসাইড করব ক্রিস্টি। দেখুন, এমন কিছু করবেন না প্লিজ। আমার ভাইয়ের বিয়ে, এখন আমি মিট করতে পারবো না। আমি পরে মিট করব। প্লিজ আমাকে ততদিন জ্বালাতন করবেন না। কবে তোমার ভাইয়ের বিয়ে? সেটা ডিসাইডেড না, তবে এই মাসের মধ্যেই। প্লিজ ততদিন অপেক্ষা করুন। কথা শেষ করে কল কেটে দেয় আর লাইন কেটে যেতে অপর পাশে লোকটি বিকৃত হেসে বলে, ক্রিস্টিনা, বাচ্চা মেয়ে একটা, এত সহজ নাকি জীবন দেওয়া? আমি তো জীবন নেওয়াতে এক্সপার্ট, দেওয়াতে নয়। খবরের কাগজে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় টিভি চ্যানেলের মূল আকর্ষণ হয়ে উঠেছে একটি নিউজ। খবরের পাতায় বড় বড় অক্ষরে হেডলাইন ভেসে উঠেছে, রেনাউন্ড ডক্টর অফ অ্যালাইড মেডিকেল অ্যান্ড ডিয়ানা মিলার's fiancé William Ruj Asthar recently spotted in the same car with unidentified women in front of famous hotel in the city. Speculations have arisen that him involved with someone else alongside Diana Miller. লুইস মিলার বরাবরের মতন সকালের খবরের কাগজ হাতে নিয়ে দেখছিল। হঠাৎই তার চোখ বোল্ড করা লাইনগুলো ভেসে উঠল, ডিয়ানা মিলার's fiancé টেজ। খবরটা দেখেই সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। কিছু সময় বাদে চিৎকার করে ডিয়ানা আর অ্যাশারকে ডাকতে লাগলেন, আশার, ডিয়ানা, জলদি নিচে আসো। লুইসের উচ্চস্বরে বাড়ির সকলে এসে নিচতলায় হাজির হলো। লুইস মিলার ডিয়ানার দিকে চেয়ে কর্কশ গলায় বলে উঠলেন, উই আর ব্রেকিং আওয়ার এলায়েন্স উইথ অ্যানসার্স
রাইট নাও। ডিয়ানা, তোমার ভাইকে বলো এলিজাবেথকে দ্রুত ডিভোর্স দিতে। আমরা তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না। আর না তুমি উইলিয়ামের সাথে কোনো যোগাযোগ রাখবে। লুইসের কথা অ্যাশার রেগে গিয়ে বলল, আমার জীবনটাকে তোমরা কি পেয়েছো? মজা করার একটা লিমিটেশন আছে ড্যাড। তুমি আমার উপর চিৎকার করছো আশার? সাহস কত বড় তোমার! খুব বেশি সাহস হয়ে গেছে। যে মেয়ের ভাইয়ের চরিত্র ঠিক নেই তার চরিত্র কি খুব ভালো হবে নাকি? ড্যাড, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ওকে নিয়ে একটাও বাজে কথা বলবে না বলে দিলাম। বিনা কারণে আমি কেন এলিজাকে ডিভোর্স দেব? আর কেনই বা সম্পর্ক নষ্ট করব? কেন কেন? দেখবে ডিয়ানা, লুক এট দিস। আর বোঝাও তোমার ভাইকে। কথাটা বলতে বলতেই খবরের কাগজ ছুঁড়ে মারল ডিয়ানার পায়ের কাছে। ডিয়ানা খবরের কাগজে উঠাতে নিলে লুইস টিভি অন করে বলে, দেখো তোমার গুণধর ফিয়েন্সে কি করছে। টিভি অন করতে নিউজ চ্যানেলের সংবাদ পাঠিকার গলায় সকলেই শুনতে পেল, বিশিষ্ট চিকিৎসক এবং এলাইড মেডিকেলসের স্বনামধন্য ডাক্তার রিয়ানা মিলারের ফিয়েন্সো রডস এন্টিস্কোর শেয়ার হোল্ডার উইলিয়াম রুজ এজহারকে সম্পত্তি শহরের একটি নামকরা হোটেলের এক সিটের সামনে একজন অজ্ঞাত নারীর সাথে একই গাড়িতে দেখা গেছে। এই ঘটনায় গুঞ্জন উঠেছে তিনি হয়তো ডিয়ানা মিলারের পাশাপাশি অন্য কারোর সঙ্গেও জড়িয়ে পড়েছেন। এই বিষয়ে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিভির স্ক্রিনে বেশ কয়েকটা ছবি দেখতে শুরু করলো। ছবিগুলো এমনভাবে অ্যাঙ্গেল করে তোলা হয়েছে যেন তা দেখে নিঃসন্দেহে আপত্তিকর মনে হতে পারে। তবে ছবিগুলো দেখানো শেষ হলে অ্যাশার হেয়ালিপনা করে বলল, আমার বউকে উইলিয়াম ডেট করছে। আমার বউকে ওর বাড়িতে রেখে এসেছি দেখে ও আমার বউকে নিয়ে টানাটানি করছে। হাউ ডেয়ার হি! অ্যাশারের কথা শেষ হতে হাসিতে ফেটে পড়লো অ্যারন আর ডিয়ানা। তাদের হাসিতে দেখে লুইস আরও খেপে গিয়ে বলল, তোমাদের অধপতন দেখে আমার লজ্জা লাগছে। তোমরা কিভাবে এটা দেখে হাসতে পারো? ক্রিস্টিনা আলতো হেসে লুইসকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, ড্যাড কাম ডাউন। ওটা অন্য কোনো মেয়ে না, ওটা এলিজা সিস। পাপারাজিরা তো আর সিসকে চেনে না, তাই ভাবছে জিস দিকে চিট করেছে। হোয়াট? না জেনে বুঝেই আমাকে বিধবা বানিয়ে দিচ্ছিল ড্যাড। না, হোয়াট ইট কল্ড? ও ইয়া ডিভোর্সি বানিয়ে দিচ্ছিলে। আর চোখে বাবার দিকে কথাটা বলে অ্যাশা ডাইনিং টেবিলের চেয়ারটা নিয়ে বসে পড়লো। তার কথায় লুইস কিছুটা থতমত খেলো। অ্যারন বলল, আর আমার ব্যবসা ডুবাচ্ছিলে। ডিয়ানা মলিন হেসে বলে, উইলিয়াম কখনোই আমাকে চিট করবে না ড্যাড। আই বিলিভ হিম মোর দ্যান মাই সেলফ। কথা শেষ করে সেও চেয়ার টেনে বসে পড়ল। মা, খেতে দাও। মিসেস মিলার খাবার সার্ভ করতে শুরু করলেন। ডিয়ানা অ্যারনের উদ্দেশ্যে বলল, রন, ইয়েস দি, আই নিড ইউর হেল্প। আজকে আমি এলিজাকে নিয়ে যাব হোটেলে, আর আমার ঠিক সেম ছবি চাই। ইউ উইশ আই ডেলিভার। খাওয়া শেষ কর। পুরোটার সময় চুপচাপ সবার কথাই শুনে গেল অ্যাশার। খাওয়া শেষ করে উঠে নিজের রুমে গিয়ে এলিজাকে কল করতে দেখলো কয়েকবার, বাজার পর কেউ ফোন তুলছে না। চিন্তিত হয়ে ডিয়ানার কাছে যেতে নিলে দেখে ডিয়ানা নিজেই তার কাছে অন্তত ছুটে এসেছে। ডিয়ানাকে দেখে সে বলল, দি এলিজা ফোন পিক করছে না। অ্যাস্থার ভিলার সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে। দে আর ইন ডেঞ্জার। অ্যাশ, ডু সামথিং। চল আমার সাথে, দে নিড আস। ডিয়ানা নিজের পরিহিত নাইট ড্রেসটা পরিবর্তন পর্যন্ত করলো না। এক প্রকার এলোমেলো পায়ে দৌড়ে নামলো সিঁড়ি দিয়ে। সদর দরজা থেকে বেরিয়ে দেখলো অ্যারন আর ক্রিস্টিনা গাড়িতে বসে আছে। অ্যারন তাদের দেখে বলল, অ্যাশার আর ডিয়ানা গাড়িতে উঠে বসলো। ক্রিস্টিনা বলল, আমরা আপাতত বলবো যে মেয়েটা আমি ছিলাম। কিন্তু ক্রিস্টি, তোর আর এলিজার মুখাবয়বের কোনো মিল নেই। দি, ছবিগুলো ব্লার ছিল, আর মাস্ক আর সানগ্লাস পরলে আমার মনে হয় না আমাকে সিসের থেকে আলাদা লাগবে। তাছাড়া আমাদের চুল একরকম। কারেক্ট। অ্যাশার কথাটা বলি ডিয়ানার দিকে চেয়ে বলল, ছোট্ট হ্যাভ ফেইথ দি, উই ক্যান ব্রেক দ্য প্রবলেম করে জবাব করে ডিয়ানা। অ্যাস্থার ভিলার সামনে গাড়ি এসে থামলো। সাংবাদিকরা দ্রুত গাড়ির কাছে এসে দাঁড়ায়। ডিয়ানা খালি পায়ে হাঁটাতে অ্যাস্থার ভিলার সদর দরজা দিকে। একজন সাংবাদিক তাকে থামিয়ে তার সামনে মাইক্রোফোন রেখে প্রশ্ন করে, মিস মিলার, আপনি কি আপনার ফিয়ন্সের ব্যাপারে এটা জানতেন? ডিয়ানা তাচ্ছিল্য করে হেসে উল্টো প্রশ্ন করে, আপনাকে সাংবাদিক কে বানিয়েছে?
উল্টোপাল্টা প্রশ্ন না করে ঠিকমতো প্রশ্ন করতে শিখুন। আমি জানলে কি সম্পর্ক রাখতাম? আজব। ডিয়ানার উত্তর শুনে আরেকজন প্রশ্ন করে, মিস মিলার, আপনি কি এখানে আপনাদের সম্পর্কটা ভাঙতে এসেছেন? শাট আপ, হোয়াই ডিড আই? ডিয়ানা উত্তর দিতে দিতে অ্যাশার, অ্যারন আর ক্রিস্টিনা গাড়ি থেকে বেরিয়ে এসে সকলে অ্যাশার আর ক্রিস্টিনার দিকে তাকিয়ে চেয়ে রইল কিছুক্ষণ। অতঃপর ডিয়ানাকে ফের প্রশ্ন করল, আরুন মিলারকে আমরা চিনি, কিন্তু ওরা দুজন কারা? আমার বোন ক্রিস্টিনা মিলার আর ভাই আশার মিলার। ডিয়ানা উত্তর শুনে সকলে অবাক হলো। রিয়ানা এগিয়ে গিয়ে একজন গার্ডকে বলল, উইলিয়ামকে বাইরে আসতে বলো। গার্ড মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে উইলিয়াম বাইরে এলো। ডিয়ানার অনুরাগী উইলিয়ামের দিকে লাল রং ছুঁড়ে মারতে শুরু করলো। ডিয়ানা দৌড়ে গিয়ে উইলিয়ামকে জড়িয়ে ধরে নিজের গায়ে রঙিন পানি মিশিয়ে নিল। উইলিয়ামকে যত সম্ভব আড়াল করার চেষ্টাই করলো। পানির প্রভাবে ডিয়ানার পরনে জামা ভিজে তার শরীরের বিভিন্ন অংশে লেপটে গিয়ে তা দৃশ্যমান হলো। ডিয়ানার অবস্থা দেখে উইলিয়াম দ্রুত ডিয়ানাকে পাজা কোলে তুলে নিল, আবারও হাঁটা দিল ভেতরের দিকে। একই সাথে অ্যাশার, অ্যারন আর ক্রিস্টিনাও ভেতরে চলে গেল। ডিয়ানাকে কোলে তুলে সোজা নিজের ঘরেই চলে গেল উইলিয়াম। ধারাম করে দরজা বন্ধ করে ডিয়ানার কাছে গিয়ে তাকে পুনরায় জড়িয়ে ধরল। ডিয়ানার গালে নিজের উষ্ঠ ছুঁয়ে পড়ল। আমার জন্য নিজের ইমেজ কেন খারাপ করলে? তোমার সম্মানই আমার সম্মান। উইলিয়ামের চোখে চোখ রেখে কথাটা বলল ডিয়ানা। উইলিয়াম বড় করে কয়েকটা শ্বাস নেয়। ডিয়ানার চোখে চোখ রেখেই চমকা নিজের অধিকার বসে ডিয়ানার উষ্ঠে। দুজনেই মত্ত হয় উষ্ঠ উন্মাদনায়। কিছু মুহূর্তে পরে ডিয়ানা নতুন পোশাকে বের হয়ে আসে ঘর থেকে। তার কিছু সময় পরেই উইলিয়ামও বেরিয়ে আসে। ডিয়ানা নিচে বসার ঘরে যেতেই মিস্টার আস্থা রেগে মেগে বললেন, আমি কেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি পছন্দ করি না, এবার বুঝেছো ডিয়ানা? আই এম সরি আঙ্কেল, আমি কথা দিচ্ছি আমার সাইন করা মুভিগুলো শেষ করে আমি এই জগৎ থেকে বেরিয়ে আসব। না ডিয়ানা, আমি তো চাই না। আমার প্রিয়তমা স্ত্রী আর মেয়েকে কষ্ট পেতে দেখেছি। আমার বাবার জন্য কিছু করতেও পারিনি। আমি জানি নিজের প্যাশন ছাড়তে কেমন লাগে। আমি তোমাকে কখনোই বলবো না ছেড়ে দাও, কিন্তু আমি এটাও কখনো মানবো না যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি খুব ভালো কিছু। আই এম রিয়েলি সরি আঙ্কেল, আমি বাহিরে গিয়ে সবটা ক্লিয়ার করছি। ক্রিস্টি, রন, চলো। অ্যাশ তুই এলিজাকে সামলা। উইলিয়াম চলো আমার সাথে। তারা চারজনই সদর দরজার সামনে দাঁড়াতে ডিয়ানা বলেছে, যে কোনো কিছু করার আগে আমার কথা শুনুন। আপনারা একটা ছবির ভিত্তিতে কিভাবে বলতে পারেন আমার চাইল্ডহুড সুইটহার্ট একজন চিটার? এত বছরে যে চিট করলো না তার হঠাৎ কেন চিট করা লাগছে? কথা শেষ করে ক্রিস্টিনার দিকে চেয়ে বলে, ক্রিস্টি। ডিয়ানার ইশারা পেয়ে ক্রিস্টিনা গলায় স্কার্ফ, মুখে মাস্ক লাগিয়ে সানগ্লাস পরতেই অ্যারন বলল, সো আপনাদের নিউজ সম্পূর্ণ বানোয়াট। অ্যাজ ইউ ক্যান সি, ছবির মেয়েটা আর কেউ না, বরং মিস ডিয়ানা মিলারের আপন বোন ক্রিস্টিনা মিলার, যাকে নিয়ে আপনারা অহেতুক কথা তুলেছেন। আপনাদের এইসব অযাচিত ফালতু নিউজের কারণে আমার বিজনেস থেকে শুরু করে আরও অনেক ঝামেলা হতে পারত। অ্যারনের কথা শেষ হতে ডিয়ানা বলল, আমার কাছে পাপারাজি অর্থাৎ ডেভ উইসপারের সব ইনফরমেশন আছে। আমি সরাসরি ডিক্লেয়ার করলাম আমি আপনার নামে মানহানির মামলা করতে যাচ্ছি। পারলে লয়ার হায়ার করে দেখান, কেস লড়া তো পরের কথা। আপনারা আমাকে নিয়ে বললেও আমি হয়তো এত বড় স্টেপ নিতাম না, কিন্তু আমার ভালোবাসার দিকে আঙ্গুল তোলার আগে একবার ভেবে নেওয়া দরকার ছিল। একজন ডক্টর হিসেবে এই মিথ্যে নিউজটাও অনেক বড় প্রভাব ফেলবে। আপনারা ওর ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক থাকতে দিলেন না, ধোঁয়াশা করে দিলেন। এর শাস্তি আপনাদের পেতেই হবে। কথা শেষ করে আর দাঁড়ায় না জিয়ানা। উইলিয়ামের হাত ধরে টানতে টানতে আবার বাড়ির ভিতরে চলে যায় সে। উইলিয়াম নির্লিপ্ত চোখে ডিয়ানাকে দেখে যে সারাটাক্ষণ ক্রিস্টিনা আর অ্যারন তাদের সাথে ভেতরে চলে যায়। অন্যদিকে এলিজার ঘরে যে চুপচাপ বসে আছে অ্যাশার, তার অদ্ভুত ব্যবহার দেখে ফ্রিকুচকে তার দিকে যে আছে এলিজা। অনেকক্ষণ যাবৎ দুজন আর মাঝে কথা হয় না। এলিজা সহসা বিরক্ত হয়ে বলে, তুমি কিছু বলবে? আমার রিহার্সাল আছে, তুমি গেলে আমি শান্তিতে রিহার্সাল করব। ও আচ্ছা, আমি তোমার অশান্তি? সেটা আমি কখন বললাম? অবাক হয়ে বলে এলিজা। তার প্রশ্নের উত্তরে অ্যাশার বলে, তুমি আমার উপর চিট করলে? মানে? তুমি গাড়িতে ওঠোনি বলো। কি সব যাতা বলছো অ্যাশ? আমি কি তোমাকে ঠিক মতো আদর করতে পারি না? বলো বউ, বলো। ছি অ্যাশার, আমার ভাইকে নিয়ে বলছো? অ্যাশার উঠে গিয়ে
তার এক হাত এলিজার কোমরে রাখে আর এক হাত এলিজার থুতনি চেপে ধরে। নেশালো কঞ্চে বলে, তাহলে প্রুফ দাও তুমি চিট করনি। হাউ? লেট মি টেক ইউ টু হেভেন অ্যান্ড আই উইল বিলিভ ইউ। পারভার্ট। পারভার্ট ফর ইউ, ফিলিংলেস ফর ইউনিভার্স। বাহ বাহ রিজলার, ভালোই ফ্লার্ট করতে শিখেছো। এখন কি এখন? যাও তো, আমার রিহার্সাল বাকি। 1 ঘন্টায় কি এমন বিশ্বজয় করবে তুমি এলিজাবেথ? নো, লিসন। এলিজার কথা শেষ হতে না হতে দিয়ে চুপ করে তার উষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নেয় অ্যাশার। চোখ বন্ধ করে নেয় এলিজার কোমর ছেড়ে তাকে কোলে তুলে নেয় সে। আর ঠিক সেই মুহূর্তে কেউ দরজায় কড়া নাড়তে বিরক্ত হয় অ্যাশার। এলিজাকে ছেড়ে দিয়ে পিটপিট করে বলে, প্রতিবার রোমান্স শুরু করলেই কেউ না কেউ ডাকে, বিরক্তিকর। যাও দরজা খুলে দেখো কে এসছে। এলিজাকে বিছানা রেখে দরজার কাছে গিয়ে নিজেকে ঠিক করে নেয় অ্যাশার। দরজা খুলতে অ্যারনকে দেখে ঠাস করে একটা চড় মেরে বলল, তোর আর চেরির বিয়ে আমি হতে দিব না। আই উইল অবজেক্ট ইন ইউর ওয়েডিং, মাইন্ড ইট। কথাটা বলে সে হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। বেচারা অ্যারন গালে হাত দিয়ে হতভম্বেনে দাঁড়িয়ে রইল। একদিকে দুই ভাইয়ের কাহিনী দেখে খিটখিট করে হেসে ফেলল এলিজা। তাকে হাসতে দেখে অ্যারন ঘরে ঢুকে বলল, আমাকে চর মারলো কেন? হ্যাঁ হয়েছে, সেটা জানাতেই তো এসেছিলাম, আর বদলে চর পেলাম। হয়েছে, কয়েকদিন হয়েছে বিয়ের, এখনই জামাইয়ের হয়ে উকালতি শুরু করেছো। অ্যারনের কথায় আলতো হাসে এলিজা। অ্যারনের কাঁধে হাত রেখে বলল, ম্যাডাম সবাই বুঝলাম, কিন্তু আপনার বোন কোনো বিনা কারণে নিজের মুখ ঢেকে রাখবে? সাংবাদিক প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে ক্রিস্টিনা বলে উঠল, তার উত্তর আমি দেই। সাংবাদিকেরা উৎসুক হয়ে তার দিকে চায়। ডিয়ানা অবাক হয়ে তার দিকেই তাকালো। সে চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলো, অতঃপর বলতে শুরু করে, আমার পেছনে স্টকার আছে, যার কারণে আমি মুখ ঢেকে বাইরে বের হই। ছোট্ট করে উত্তর করেছে। ক্রিস্টিনার উত্তর শুনে অ্যারন বাদে সকলে স্তম্ভিত হয়ে তার দিকে চেয়ে থাকে। বিলম্ব না করে ক্রিস্টিনা তার ব্যাগ থেকে ফোন বের করে একটা রেকর্ডিং প্লে করে। ক্রিস্টি, তুমি কোথায় যাচ্ছ? কি করছো? সবকিছুই আমার জানা আছে। তুমি জানো, তোমাকে প্রথম দিন দেখেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। তোমার চুল, তোমার হাসি, ক্রিস্টিনা, আই অ্যাম ট্রাইং টু গেট ইউ। কিন্তু আমার বয়ফ্রেন্ড আছে, আর আপনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে কল করা বন্ধ করুন। তোমার বয়ফ্রেন্ড তো বাচ্চা মানুষ, ও তোমাকে খুশি রাখতে পারবে না। তোমার তো আমার মতো না, আমাকে প্রয়োজন ক্রিস্টি। দেখুন, আপনি যদি আমাকে আরেকবার কল করেন, আমি আমার ভাইকে বলতে বাধ্য হব। ক্রিস্টিনার ফোন রেখে অ্যারনের দিকে চেয়ে বলল। অ্যারন ফোন পকেট থেকে ফোন বের করে ক্রিস্টিনা হাতে দিলে সে আরেকটি রেকর্ডিং চালু করে। শোন জ্যাকব স্টিফেনার, তুই আমার বোনকে কেন কল করিস রাত বিরাতে? কেন ডিস্টার্ব করিস? আমি যতদূর জানি তুই ওকে ক্যাম্পাসেও স্টক করিস। কেন? অ্যান্সার মি। ফার্দার এমন কিছু হলে তোকে মেরে মাটিতে পুঁতে ফেলবো বলে দিলাম। সবকিছু শোনার পর ক্রিস্টিনা বলতে শুরু করলো, আমি চাই না এটা নিয়ে বাড়াবাড়ি কিছু হোক। যদিও সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু তাও আমি নিজের সেফটির জন্য এভাবে চলাফেরা করি। ক্রিস্টিনার কথা শেষ হতেই আরেকজন রিপোর্টার ডিয়ানার উদ্দেশ্যে প্রশ্ন করল, মিস মিলার, আপনাদের কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে আমরা তো কখনোই আপনার বোন কিংবা ভাইয়ের সম্পর্ক জানতাম না, হঠাৎ তাদের মিডিয়ার সামনে আনার কারণ জানতে পারি? আর আপনার ভাই হিসেবে যাকে পরিচয় দিলেন তাকে আমরা একজন আইটি এক্সপার্ট হিসেবে চিনলেও তাকে স্বচক্ষে কখনোই দেখিনি, হঠাৎ উনিই বা কেন মিডিয়ার সামনে এলেন? ডিয়ানার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ রইল। কিছুক্ষণ পরে সে হালকা কেসে বলতে শুরু করলাম, প্রথমে আমি অ্যাশের কথাই বলি। অ্যাশার মিলার আমাদের বিজনেস পার্টনার নয়, অর্থাৎ রুটস ইন্ডেক্সের সাথে তার সম্পৃক্ততা নেই। এছাড়া উনি ইউএসএ থাকে না। সে গ্রাজুয়েট করেছে এদেশের বাহিরে, আর তারপর সে কানাডাতে শিফট হয়ে গেছে, যার কারণে তাকে আমাদের ফ্যামিলি ইভেন্টে দেখা যায়নি। এছাড়া সে এসবে জড়াতে চায় না, দ্যাটস অল। ডিয়ানা থামলে অ্যারন বলে ওঠে, দ্য লেট মি স্পিক নাও। আমি যেহেতু এতদিন ক্রিস্টিনাকে দেখে রেখেছি, ওর সব দায়িত্ব যখন আমার ছিল, এখন আমিই সব বলি। ক্রিস্টিনা এখনও অপ্রাপ্তবয়স্ক, এখনও মিডিয়া, ক্যামেরা, বাহারি রকমের প্রশ্ন হ্যান্ডেল করা শেখেনিও। আমারও এসবে ওকে জড়াইনি, কেননা ওর এখন স্বাধীনভাবে চলার বয়স। মিডিয়ায় আসলে আমার বোনটা স্বাধীনভাবে ঘুরতে ফিরতে পারতো না, আর এই জন্যই তাকে মিডিয়ায় কখনো আমি আসতে দেইনি।
আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু মিস্টার মিলার, কি প্রমাণ আছে আপনারা আপন ভাই বোন? নতুন করে কাউকে সাজিয়ে আনেননি, তার কি প্রমাণ আছে? সাংবাদিকের কথায় হেসে ফেলে ডিয়ানা। ডিয়ানাকে হাসতে দেখে ক্রিস্টিনা নিজের ফোন বের করে একটা ছবি দেখাতে সকলের ক্যামেরা লেন্স জুম করে তার ছবি তুলে নেয়। ডিয়ানা উইলিয়ামের কাছে শেয়ার হোল্ডারদের ডকুমেন্টস নিয়ে তা সাংবাদিকের কাছে এগিয়ে দিল। তারা ডকুমেন্টস দেখে বলল, ম্যাডাম, আমি এইসব ঘটনার বাইরে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, কি প্রশ্ন? মিস এস্থারকে, তিনি কি উইলিয়াম এস্থারের বোন? তিনিই বা কেন মিডিয়ার সামনে আসেন না? এটা আমরা ডিসক্লোজ করতে পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এটা কনফিডেন্সিয়াল ম্যাটার। ডিয়ানার উত্তর শেষ হতেই পেছনে থাকা এক সাংবাদিক প্রশ্ন করল, মিস ক্রিস্টিনা, আপনার বয়ফ্রেন্ড কে? সেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায় ক্রিস্টিনা। ড্রয়িং রুমে ঢুকে চারিদিকে চোখ বোলাইছে। বসার ঘরে সোফায় পায়ের উপর পা রেখে নির্লিপ্তভাবে বসে ফোন ঘাঁটতে দেখে এরশারকে। চারিদিকে কে আছে তার বোধগম্য হচ্ছে না। মনের ভেতরে জানান দিচ্ছে তাকে যেভাবে হোক আশার কাছে যেতে হবে। তার ভাই ছাড়া আর কেউ তার ভরসার স্থল নয়। ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়াতেই মুখ তুলে চায় আশার। তড়িঘড়ি করে সে দাঁড়ায় ক্রিস্টিনের সামনে, আর ক্রিস্টিনাও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আশা ভাইয়া, আমার ভয় করছে। ভাবান্তর হয়। ক্রিস্টিনের মাথায় হাত রেখে নির্লিপ্ত গলে প্রশ্ন করে, ভয় কেন লাগবে ক্রিস্টি? আই নো এইরকম সিচুয়েশনে নার্ভাস লাগে, কিন্তু ভয় কিসের ক্রিস্টি? আর কিসের ভয় পাচ্ছিস? ক্রিস্টিনা বাইরে হওয়া সবকিছু আশারকে বলতে সে ক্রিস্টিনাকে ঝাঁকিয়ে বলল, তোকে কে ডিস্টার্ব করছে? ছেলেটার নাম কি আর কোথায় তোদের প্রথম দেখা হয়েছে? ওর নাম জ্যাকব সিটফেনার। এলিজা আর অ্যাশার দুজনে একসাথে বলে উঠল, হোয়াট? জ্যাকব স্টিফেনার? কৃষ্ণা মাথা নেড়ে সায় জানায়। রাগে গজগজ করতে করতে অ্যাশার বিড়বিড় করতে থাকে, জ্যাক, ইউ বাস্টার্ড। প্রথমে আমার স্ত্রী আর এখন আমার বোন। আই উইল কিল ইউ। অ্যাশারকে বিড়বিড় করতে দেখে এলিজা এসে তার হাত ধরে বলল,